যখন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কথা ওঠে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হার্ভার্ড, অক্সফোর্ড কিংবা স্ট্যানফোর্ডের নাম। কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর আগে ভারতে এমন এক শিক্ষাকেন্দ্র ছিল যেখানে পড়ার জন্য চীন, জাপান, কোরিয়া এবং মধ্য এশিয়ার ছাত্ররা লাইন লাগাতো, যেখানে ভর্তির জন্য দিতে হতো পৃথিবীর কঠিনতম এন্ট্রান্স টেস্ট এবং যেখানে স্পেস সায়েন্স থেকে শুরু করে অ্যাডভান্স ফিজিক্স সবই শেখানো হতো। কিন্তু ইতিহাসের পাতায় এক নিষ্ঠুর সত্য চাপা পড়ে আছে। 1193 খ্রিস্টাব্দে যখন নালন্দা বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই বিশাল জ্ঞান ভাণ্ডার পড়তে সময় লেগেছিল প্রায় 6 মাস। ভাবুন একবার, কি ছিল সেই 9তলা লাইব্রেরির পাণ্ডুলিপিতে, যা টানা 6 মাস ধরে দাউ দাউ করে জ্বলেছিল। 1193 সালের এক তপ্ত দুপুরে কুতুবউদ্দিন আইবকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ঘোড়া যখন মগধের সীমানায় এসে থামল, তখন তার সামনে তলোয়ার হাতে কোনো সেনাবাহিনী ছিল না, ছিল পাথরের তৈরি এক বিশাল প্রাচীর। ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার তাবাকাদি নাসিরি সেই গ্রন্থে বর্ণনা করেছেন যে খিলজি সেই স্থাপত্যটিকে একটি শক্তিশালী সামরিক দুর্গ বা ফোর্ট ভেবে ভুল করেছিলেন। কিন্তু তলোয়ার উঁচিয়ে যখন তার সেনারা ভেতরে ঢুকলো, তারা দেখলো সেখানে কোনো অস্ত্রধারী সৈন্য নেই, আছে হাজার হাজার মণ্ডিত মস্তক, শান্ত বৌদ্ধ ভিক্ষুক এবং লক্ষ লক্ষ পাণ্ডুলিপি। কিন্তু কেন এক সামান্য লাইব্রেরি ধ্বংস করতে গিয়ে খিলজিকে নজিরবিহীন হত্যাকাণ্ড চালাতে হলো? কেন আধুনিক কেমিক্যাল সায়েন্টিস্টরা বলছেন নালন্দার পাণ্ডুলিপিতে ব্যবহৃত বিশেষ বিটুমিনাস অয়েল সেই দীর্ঘস্থায়ী আগুনের কারণ হয়েছিল? খিলজির এই ধ্বংসলীলার পেছনে কি কেবল ধর্মীয় বিদ্বেষ ছিল, নাকি লুকিয়ে ছিল এক চরম মনস্তাত্ত্বিক হীনমন্যতা? আর রাহুল শ্রীভদ্রের সেই যুগান্তকারী চিকিৎসার নেপথ্যে থাকা বায়োকেমিস্ট্রির আসল স্বরূপ কি ছিল? নালন্দার ইতিহাসের প্রতিটি গোপন ফাইল আজ আমরা উন্মোচন করব। ভিডিওটির একদম শেষ পর্যায়ে আমরা এমন একটি তথ্য তুলে ধরব যা আজ পর্যন্ত কোনো মূল ধারার ঐতিহাসিক জনসমক্ষে আনেনি। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারাল স্টাইল কেবল অ্যাস্থেটিক ছিল না, বরং তা ছিল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত ফরেনসিক রিপোর্ট। প্রত্নতাত্ত্বিক তথ্য থেকে জানা যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কক্ষ এবং হোস্টেলের জানালার দিক এমন গাণিতিক সূক্ষ্মতায় নির্ধারণ করা হয়েছিল যাতে সারা বছর ক্রস ভেন্টিলেশন বা পর্যাপ্ত বায়ু চলাচল বজায় থাকে। আর্কিটেক্ট সূর্যের উত্তাপ এবং বাতাসের গতিবেগ বিশ্লেষণ করে জানালার উচ্চতা এবং অবস্থান ঠিক করেছিলেন, যা প্রচণ্ড গ্রীষ্মেও ঘরের ভেতরকে বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিকভাবে শীতল রাখত। তবে নালন্দার আন্ডারগ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচারে পাওয়া সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো সেখানে বিদ্যমান তামার পাইপের এক জটিল নেটওয়ার্ক। গবেষণায় দেখা গেছে আজ থেকে প্রায় 1500 বছর আগে নালন্দা একটি অত্যন্ত উন্নত সেন্ট্রালাইজ হিটিং এবং কুলিং সিস্টেম কার্যকর ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে এই তামার পাইপগুলোর মাধ্যমে শীতকালে উষ্ণ জল এবং গ্রীষ্মকালে শীতল জল প্রবাহিত করে পুরো দালানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হতো। বিশেষ করে নালন্দার কাছেই অবস্থিত রাজগীরের তপ্ত প্রস্রবণ বা হট স্প্রিংয়ের জলকে বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এই পাইপগুলো কেবল জল সরবরাহের জন্য নয়, বরং দেওয়ালের ভেতরে তাপমাত্রা ভারসাম্য বজায় রাখার জন্য এক ধরনের আদি থার্মাল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করত। আজ আমরা যাকে অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রাল এসি বা হিটিং ব্যবস্থা বলি, নালন্দার স্থপতিরা তার প্রয়োগ ঘটিয়েছিলেন কোনো বিদ্যুৎ ছাড়াই, কেবল ফিজিক্সের নিখুঁত সূত্রকে কাজে লাগিয়ে। এই উন্নত পরিকাঠামোই প্রমাণ করে যে প্রাচীন ভারতের আর্কিটেক্ট সমসাময়িক ইউরোপ বা মধ্যপ্রাচ্যের তুলনায় কতখানি এগিয়ে ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি সঞ্চিত ছিল এক বিশাল লাইব্রেরি ধর্মগঞ্জে, যা 3টি স্বতন্ত্র ব্লকে বিভক্ত ছিল। প্রথম ব্লক রত্নসাগর ছিল মূলত অ্যাস্ট্রোনমি এবং ম্যাথামেটিক্স গবেষণার প্রধান কেন্দ্র। ঐতিহাসিক তথ্য অনুসারে এখানে সংরক্ষিত ছিল আর্যভট্টের ব্যবহৃত সেই সব আদি পাণ্ডুলিপি যেখানে পৃথিবীর আহ্নিক গতি, নক্ষত্রের অবস্থান
এবং শূন্যের গাণিতিক প্রয়োগের বিস্তারিত ব্যাখ্যা ছিল। তবে নালন্দার সবচেয়ে প্রভাবশালী এবং বিশাল ভবনটি ছিল রত্নদধি, যা ছিল 9 তলা বিশিষ্ট এক অতিকায় স্থাপত্য। এই ভবনটি ছিল তান্ত্রিক বৌদ্ধ ধর্ম এবং অত্যন্ত উচ্চ স্তরের আধ্যাত্মিক নথিপত্রে পূর্ণ। গভীর গবেষণায় দেখা গেছে বখতিয়ার খিলজি এই নির্দিষ্ট ভবনটি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলেন। এর কারণ ছিল তৎকালীন তান্ত্রিক সিদ্ধি বা মানসিক শক্তির ওপর বৌদ্ধ ভিক্ষুকদের অগাধ নিয়ন্ত্রণ। খিলজির মনে এক গভীর মনস্তাত্ত্বিক ভয় কাজ করত যে এই ভবনের পাণ্ডুলিপিগুলোতে এমন কোনো গোপন বিদ্যা বা অতি প্রাকৃতিক যুদ্ধের কৌশল আছে যা তার শক্তিশালী সেনাবাহিনীর উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গুহবিদ্যা এবং তান্ত্রিক দর্শনের শক্তিশালী প্রয়োগ খিলজির নিজস্ব বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল, যা তাকে এই ভবনটি ধ্বংস করতে প্ররোচিত করে। গ্রন্থাগারের তৃতীয় ব্লক রত্নরঞ্জক ছিল আর্ট, ভাষাতত্ত্ব এবং ব্যাকরণের আতুরঘর। এখানে সংস্কৃত ব্যাকরণ থেকে শুরু করে মধ্য এশিয়ার বিভিন্ন ভাষার তুলনামূলক গবেষণার দুর্লভ পুঁথি রাখা ছিল। এই 3টি ব্লকে থাকা প্রায় 90 লক্ষ পাণ্ডুলিপি ছিল ভারতের শ্রেষ্ঠ মেধার প্রমাণ। গবেষণালব্ধ তথ্য বলছে এই পাণ্ডুলিপিগুলো তৈরিতে ব্যবহৃত বিশেষ রাসায়নিক প্রলেপ এবং বিটুমিনাস তেলের কারণেই লাইব্রেরিতে আগুন দেওয়ার পর তা দীর্ঘ 6 মাস ধরে চলতে পেরেছিল। এটি কেবল একটি পাঠাগার ধ্বংস ছিল না, বরং সুপরিকল্পিতভাবে একটি জাতির বৈজ্ঞানিক স্মৃতি মুছে ফেলার চেষ্টা ছিল। বখতিয়ার খলজির নালন্দা আক্রমণের নেপথ্যে কেবল ধর্ম ছিল না, ছিল এক ভয়ঙ্কর ব্যক্তিগত ক্ষোভ। সমসাময়িক সূত্র অনুযায়ী খিলজি এক দুরারোগ্য ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। তার নিজের হেকিমরা যখন হাল ছেড়ে দেন, তখন তিনি বাধ্য হয়ে নালন্দার প্রধান আয়ুর্বেদাচার্য রাহুল শ্রীভদ্রের শরণাপন্ন হন। কিন্তু খিলজি এক অদ্ভুত শর্ত দিলেন, তিনি কোনো ভারতীয় ঔষধ ছোবেন না। রাহুল শ্রীভদ্র এই সংকট সমাধানের এক অভাবনীয় বায়োকেমিক্যাল পদ্ধতি ব্যবহার করেন। তিনি জানতেন খিলজি রোজ কোরআন পাঠ করেন। তিনি কোরআনের পাতার কোনায় হরিদত্তক নামে এক বিশেষ ভেষজ উপাদানের প্রলেপ লাগিয়ে দেন। খিলজি যখন পাতা উল্টানোর জন্য আঙুলে থুতু লাগিয়ে পাতা স্পষ্ট করতেন, তখন সেই ভেষজ নির্যাস ক্রমাগত তার শরীরে প্রবেশ করতে থাকে। এই ওরাল ট্রান্সমিউকোলাস পদ্ধতিতে তিনি কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর কৃতজ্ঞতার বদলে খিলজির মনে জন্ম নেয় এক চরম হীনমন্যতা। তিনি অনুধাবন করেন যে তার স্বজাতীয় চিকিৎসকের মেধার চেয়েও একজন ভারতীয় ভিক্ষুর জ্ঞান অনেক বেশি উন্নত। এই হীনমন্যতা থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে ভারতের এই জ্ঞানের উৎস অক্ষত থাকলে তুর্কিরা কোনোদিন মানসিকভাবে ভারতকে জয় করতে পারবে না। মূলত ভারতের এই অতুলনীয় মেধা মুছে ফেলতেই তিনি লাইব্রেরিতে আগুন লাগিয়েছিলেন। 1193 সালে নালন্দা ধ্বংসের সেই 180 দিন ছিল মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী বখতিয়ার খিলজির সেনারা কেবল পাঠাগারে আগুন দিয়েই ক্ষান্ত হননি, তারা সেখানে অবস্থানরত হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুক এবং পণ্ডিতকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছিল। সমসাময়িক ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় যে অগ্নিকাণ্ডের সময় অসংখ্য ভিক্ষুককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। তখন মৃতদেহ থেকে নির্গত জৈব চর্বি এবং পাণ্ডুলিপিতে ব্যবহৃত বিশেষ দাহ্য তেলের সংমিশ্রণ আগুনের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এই প্রচণ্ড উত্তাপের ফলেই নালন্দার প্রস্তর নির্মিত স্থাপত্যগুলো কালো হয়ে ফেটে গিয়েছিল। তবে এই ধ্বংসযজ্ঞের ফলে ভারত হারিয়েছে অমূল্য সব প্রযুক্তিগত জ্ঞান। নালন্দার মেটালার্জি গবেষণাগারে এমন এক বিশেষ সংকর ধাতুর উপর গবেষণা চলত, যার বৈশিষ্ট্য ছিল অনেকটা আধুনিক টাইটানিয়ামের মতো, যা লোহার চেয়েও কয়েক গুণ বেশি শক্ত, অথচ ওজনে অত্যন্ত হালকা। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় পাওয়া রাসায়নিক অবশেষ এবং ধাতব নমুনার বিশ্লেষণ থেকে বোঝা যায় যে নালন্দার বিজ্ঞানীরা উচ্চ তাপমাত্রার আকরিক গলিয়ে এমন এক ধাতু তৈরি করতে সক্ষম হয়েছিলেন যা যুদ্ধাস্ত্র এবং স্থায়ী স্থাপত্য নির্মাণে যুগান্তকারী পরিবর্তন আনতে পারত। আজ আমরা আধুনিক যুগে যে লাইট ওয়েট প্রযুক্তির পেছনে $বিলিয়ন খরচ করছি, নালন্দার বিজ্ঞানীরা সেই ফর্মুলা 800 বছর আগেই আয়ত্ত করেছিলেন। নালন্দা ধ্বংসের পরবর্তী অধ্যায়ে সবচেয়ে এক্সাইটিং ঘটনাটি ছিল
1204 খ্রিস্টাব্দের সেই গোপন উদ্ধার অভিযান। নালন্দার শেষ মহাস্তবীর কাশ্মীরি পণ্ডিত সাক্ষ্য শ্রীভদ্র যখন বুঝতে পারেন যে আর কিছু অবশিষ্ট নেই, তখন তিনি প্রায় 80 জন বাছাই করা ছাত্রের একটি দল নিয়ে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে তিব্বতের উদ্দেশ্যে রওনা হন। তাদের লক্ষ্য ছিল প্রাণ বাঁচানো নয়, বরং নালন্দার ধর্মগঞ্জ লাইব্রেরি থেকে উদ্ধার করা কয়েক হাজার অমূল্য পাণ্ডুলিপি রক্ষা করা। বর্তমানে তিব্বতের সাক্ষ্য মনেস্ট্রিতে সংরক্ষিত এই পাণ্ডুলিপিগুলোর উপর আধুনিক গবেষকরা যখন কাজ শুরু করেন, তখন অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসে। এই নথিগুলোর মধ্যে এমন কিছু গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের সূত্র পাওয়া যায় যা বর্তমানে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের কক্ষপথ নির্ধারণের হিসেবের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। তিব্বতে পাচার হওয়া এই জ্ঞান ভাণ্ডারই প্রমাণ করে যে নালন্দার পাঠ্যক্রমে কালচক্র এবং সিদ্ধান্ত জ্যোতিষের মতো বিষয়গুলো কতটা উন্নত স্তরে ছিল। 1204 সালে সেই গোপন মিশনটি সফল না হলে আধুনিক বিজ্ঞান আজ হয়তো মহাকাশ গবেষণায় অনেক আদি সূত্র জানতেই পারত না। 1861 সালে আলেকজান্ডার কার্নিংহাম যখন নালন্দার ধ্বংসাবশেষ চিহ্নিত করেন, তখন থেকেই এক নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা নালন্দার প্রাপ্ত তথ্যগুলোকে একটি সুনির্দিষ্ট উপনিবেশিক ছাঁচে ফেলার চেষ্টা করেছিল। তাদের লক্ষ্য ছিল ভারতীয়দের ইতিহাসকে অশিক্ষিত এবং যুক্তিহীন হিসেবে চিত্রায়িত করা। কার্নিংহাম লক্ষ্য করেছিলেন যে নালন্দার বিস্তীর্ণ এলাকা সুপরিকল্পিতভাবে মাটির নিচে চাপা পড়ে আছে, কিন্তু সেগুলোকে পূর্ণাঙ্গভাবে উন্মোচনের চেয়ে কেবল বৌদ্ধ মঠ হিসেবে চিহ্নিত করতেই ব্রিটিশরা বেশি আগ্রহী ছিল। এর মাধ্যমে তারা নালন্দার বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং এর উন্নত বৈজ্ঞানিক সক্ষমতাকে আড়াল করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে বর্তমান নালন্দার যে অংশটি পর্যটকদের জন্য উন্মুক্ত, তা মূল আয়তনের মাত্র 10 থেকে 15%। ব্রিটিশরা নালন্দার বিজ্ঞানাগার এবং ধাতুবিদ্যা গবেষণা কেন্দ্রের প্রমাণগুলোকে বিস্তারিতভাবে জনসমক্ষে আনেননি, কারণ ভারত যে মধ্যযুগের ইউরোপের চেয়েও বিজ্ঞানে 1000 গুণ উন্নত ছিল, এই সত্যটি প্রতিষ্ঠিত হলে ব্রিটিশদের শাসন করার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ত। এটি ছিল ভারতীয়দের মনে হীনমন্যতা তৈরি করার একটি দীর্ঘমেয়াদী নীল নকশা। নালন্দার ধ্বংসাবশেষের সবচেয়ে রহস্যময় অধ্যায়টি মাটির উপরিভাগে নয়, বরং মাটির অন্তত 4 তলা নিচে চাপা পড়ে থাকা আদি গবেষণাগারের সাথে যুক্ত। আধুনিক গ্রাউন্ড পেনেট্রেটিং র্যাডার মানে জিপিআর স্ক্যানিংয়ে দেখা গেছে যে নালন্দার মূল রসায়ন এবং ধাতুবিদ্যা কেন্দ্রটি নিরাপত্তার খাতিরে ভূগর্ভস্থ স্তরে নির্মাণ করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা এই স্তরে পৌঁছানোর চেষ্টা করার সময় এমন এক দুর্ভেদ্য পাথরের স্তরের সম্মুখীন হয়েছেন যা ভেদ করা বর্তমানের সাধারণ ড্রিলিং প্রযুক্তির পক্ষে অত্যন্ত কঠিন। প্রাচীন স্থপতিরা এখানে এমন এক উচ্চ ঘনত্বের সংকর উপাদানের পোলে বা বজ্র পোলে ব্যবহার করেছিলেন যা সময়ের সাথে সাথে পাথরের মতো কঠিন হয়ে গেছে। এই কক্ষটি খোলার প্রধান ঝুঁকি হলো ভুল পদ্ধতিতে প্রবেশ করলে ভিতরে থাকা বাতাস বা আর্দ্রতার সংস্পর্শে কয়েক হাজার বছরের প্রাচীন রাসায়নিক অবশেষগুলো মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে। এই সম্পূর্ণ খনন কার্য এবং হারিয়ে যাওয়া 90 লক্ষ পাণ্ডুলিপি আজ আমাদের এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। নালন্দার এই ট্র্যাজেডি প্রমাণ করে যে একটি সভ্যতার শেকড় উপড়ে ফেলতে হলে তার তলোয়ার নয়, তার লাইব্রেরি পুড়িয়ে দেওয়াই যথেষ্ট। আজ নালন্দার পুনর্জন্মের কথা বলা হলেও সেই প্রাচীন মেধা এবং লুকোনো গবেষণাগারের রহস্য উন্মোচন করাই হবে ভারতের প্রকৃত জয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নালন্দার এই হারানো জ্ঞান কি ভারতকে আজও পিছিয়ে রেখেছে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।